মর্নিং। আজকে আমরা শুরু করব লিন তাপের ধারণা এবং সেখান থেকে বরফের গলনাঙ্কের ধারণা। এখন আমরা দেখে নেব যে লিন তাপ ব্যাপারটা কি। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটি বিকার রয়েছে, সেই বিকারে কিছু পরিমাণ জল এবং বরফ রয়েছে এবং তোমরা নিশ্চয় আগে থেকে লক্ষ্য করেছো আস্তে আস্তে ধীরে ধীরে বরফটা এখানে গলে গেছে। তো দেখো যত সময় যাচ্ছে বরফটা আরও গলছে। আমরা দেখছি তাপমাত্রা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এখানে যদি আমরা আর একটু তাপ দিই তাহলে নিশ্চয়ই আরও বরফটা গলে যাবে, কিন্তু বরফটা গলে গেলেও দেখবে তাপমাত্রাটা কিন্তু প্রায় একই রয়েছে এবং সেক্ষেত্রে মানে সমস্ত বরফটা গলে না যাওয়া পর্যন্ত তাপমাত্রাটা সবসময় একটা নির্দিষ্ট জায়গায় স্থির রয়েছে। তাহলে আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে তাপ দিচ্ছি, তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। উষ্ণ বস্তু হিসাবে এখানে আমরা গরম জল নিয়েছি, সেখানে দেখব যে তাপমাত্রাটা সত্যি চেঞ্জ হচ্ছে কিনা। এখানে বরফ এবং জল কিছুটা রয়েছে। এখানে আমরা দেখছি যে উষ্ণ বস্তু দিয়েছি মানে সেক্ষেত্রে তাপমাত্রা আরও কমবে এবং বরফটা দেখো গলে যাচ্ছে। ঠিক আছে, দেখো বরফটা আগে থেকে অনেকটাই গলে গেছে, কিন্তু তাপমাত্রাটা সেই প্রায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বরফটা গলে যাচ্ছে কিন্তু তাপমাত্রা সেই 0°C থেকে একটু উপরে, প্রায় 2°C আগে যে জায়গায় দাঁড়িয়েছিল এখনও সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি বরফটা আরও কিছুটা গলিয়ে দিই তাহলে তখনও দেখা যাবে তাপমাত্রা সেই এক জায়গায় দাঁড়িয়ে থাকছে। অর্থাৎ এখানে আমরা একটা ধারণা করতে পারি যে সেক্ষেত্রে আগে দেখেছি আমরা তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়ছে। এক্ষেত্রে তাপ দিচ্ছি, তাপমাত্রা কিন্তু এক জায়গায় এখানে বরফের কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তর করছে, মানে এই তাপটা অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করছে। এই তাপটাকে আমরা বলছি লিন তাপ। এবং দেখছো যে এক্ষেত্রে যে তাপমাত্রা স্থির রয়েছে, সেই তাপমাত্রাটা আমরা বলছি বরফের, তাকে গলনাঙ্ক বলছি। যদিও বাস্তব ক্ষেত্রে যে 0°C দাঁড়িয়ে থাকা উচিত ছিল, কিন্তু এখানে জলের অবিশুদ্ধতা বা যদি আমরা প্রমাণ চাপে করতে পারতাম তাহলে হয়তো 0° দাঁড়াতো। এখানে আমরা একেবারে আদর্শ শর্ত প্রয়োগ করতে পারিনি। মোটামুটি আমরা দেখছি 2°তে তাপমাত্রা স্থির রয়েছে। তো এখানে আমাদের পরীক্ষালব্ধ ফলাফল বা যদি আমরা তাত্ত্বিক মান যদি বলি যে বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। এবং আমরা দেখছি যে বরফ গলনের জন্য একটা লিন তাপ লাগছে। তোমরা জেনে রাখো বরফ গলনের জন্য 0°C প্রায় 1 গ্রাম বরফ থেকে 0°C 1 গ্রাম জলে রূপান্তর করতে প্রায় 80 ক্যালোরি তাপ লাগে। আমরা এটা একটা পরীক্ষা দেখালাম। যদি আমরা উল্টোটাও দেখাতে পারতাম, যে মনে করো কিছুটা যদি আমরা ঠান্ডা জল নিতাম, মনে 0°C জল নিতাম বা নিতে পারতাম, তাহলে সেক্ষেত্রেও দেখতাম যদি তাপমাত্রা সেখান থেকে তাপটা কমাতে শুরু করতাম তাহলে দেখা যাবে সেই 0°C উষ্ণতার জলটা সম্পূর্ণরূপে বরফে পরিণত না হওয়া পর্যন্ত তার সেই 0°C 0°C থাকতো, সেখানে তাপমাত্রা বাড়তো না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যেমন গলনের ক্ষেত্রে দেখলাম যে একটা লিন তাপের জন্য তাপমাত্রা বাড়েনি বা লিন তাপ গ্রহণ করতে হলো। এক্ষেত্রে কঠিনীভবনের জন্য, জল থেকে বরফে পরিণত হওয়ার জন্য এখানেও একটা তাপমাত্রা স্থির থাকছে। এটাকে আমরা বলছি জলের হিমাঙ্ক। এবং এই লিন তাপটা হচ্ছে জলের কঠিনীভবনের লিন তাপ। যে এখানে প্রায় 100 ml জল রয়েছে।
100 ml জলের উপরে বরফ কিছুটা ভাসছে। আমরা যদি বরফটাকে সম্পূর্ণরূপে গলিয়ে দিই তাহলে কি দেখা যাবে দেখি। দেখো কিছুটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো যে আগে জলের যে লেভেলটা ছিল, এখন দেখো বরফ অনেকটাই গলে গেছে কিন্তু জলের লেভেলটা একটু কমে গেছে। এখানে তোমরা পিপিটিতে দেখো যে জলে যখন বরফটা ভাসছিল সেক্ষেত্রে যখন জলটা যে দাগে পৌঁছছিল, অর্থাৎ জল আর বরফের যে আয়তন ছিল, বরফটা যখন জলে রূপান্তর হয়েছে তখন কিন্তু আয়তন কিছুটা কমে গেছে। অর্থাৎ বরফের ক্ষেত্রে আমরা দেখছি বরফ যখন জলে রূপান্তরিত হচ্ছে তখন তার আয়তনটা কমে যাচ্ছে। তাহলে এই বরফের ক্ষেত্রে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে তার গলনাঙ্ক কমে যায়। বরফ যে জলে রূপান্তর হলে তার যে আয়তনে যে কমে যাচ্ছে, বা জল বরফে রূপান্তর হলে তার যে আয়তনে বাড়ছে, তার কিছু সুবিধা বা অসুবিধা রয়েছে। যেমন একটা সুবিধা দেখতে পাচ্ছ, মেরু প্রদেশের যে প্রাণীগুলো সেখানে বরফের নিচে রয়েছে তারা বেঁচে রয়েছে, নিচে জল আর উপরে বরফ, এটা একটা সুবিধে। অসুবিধা দেখো যে জল যখন বরফে রূপান্তর হয়ে আয়তনে বাড়ছে, পাইপের মধ্যে জল আছে সেটা জমে গিয়ে তার আয়তনে বাড়ছে, বরফ হচ্ছে, পাইপটা ফেটে যাচ্ছে। তো এখানে তাহলে ব্যাপারটা আমরা যদি একটু বলি যে জল যখন বরফে রূপান্তরিত হচ্ছে বা বরফ যখন জলে রূপান্তর হচ্ছে তার আয়তনটা কমে যাচ্ছে বরফ থেকে জল হওয়ার সময়। তো ব্যাপারটা কি ঘটে না, সেক্ষেত্রে না বরফের উপর যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে চাপ প্রয়োগ করলে বরফের সেক্ষেত্রে গলনাঙ্কটা কমে যাচ্ছে। অর্থাৎ চাপ প্রয়োগ করলে সবসময় চাপ প্রয়োগ করলে কী হয়, আয়তনটা কমতে চায়, আর বরফ থেকে জলে রূপান্তরের সময় আয়তনটা কমে। তাহলে চাপ প্রয়োগ করলে যাতে আয়তনটা কমে সেই জন্য বরফ থেকে জলে রূপান্তর হবে, যার ফলে তার গলনাঙ্ক কমে যায়। এখন যে তাপমাত্রা রয়েছে তার থেকে যদি কম তাপমাত্রায় গলনাঙ্ক হয় তাহলে বর্তমান তাপমাত্রায় কিছুটা বরফ গলে জল হয়ে যাবে। তো এইটা আমরা দেখলাম যে বরফের ক্ষেত্রে তাহলে চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক কমে যাচ্ছে। আমরা যদি একটা পরীক্ষা দেখি যে বরফের গলনাঙ্ক বা তাপমাত্রা অপদ্রব্যের উপর কিভাবে নির্ভর করে। দেখো আমরা যেটা বলছিলাম যে বরফের ক্ষেত্রে যে চাপ বাড়লে তার গলনাঙ্ক কমছে, এবং তার একটা আমরা পরীক্ষাটা দেখাচ্ছি যে চাপ বাড়লে গলনাঙ্ক কমছে। তাহলে দেখো দুটো আমরা বরফের টুকরো নিয়েছি, সেই বরফের টুকরোর উপর আমরা চাপ প্রয়োগ করছি, আমরা দেখব কি হয়। দেখো চাপ প্রয়োগ করেছিলাম আমরা, দুটো বরফের টুকরো কিন্তু জোড়া লেগে গেছে। আচ্ছা কেন জোড়া লাগলো না, জোড়া লাগার কারণ হচ্ছে এই যে চাপ প্রয়োগ করলাম আমরা, তাহলে স্পর্শতলে তার গলনাঙ্ক কমে গেল, তাহলে বর্তমান তাপমাত্রায় তার কিছুটা বরফ জলে রূপান্তর হয়ে গেল। চাপ যখন আমরা তুলে নিচ্ছি সেই জলটা আবার বরফে রূপান্তর হয়ে গেল। তাহলে চাপ প্রয়োগে বরফের যে গলনাঙ্ক কমে যাওয়া বা চাপ হ্রাস করার ফলে তার গলনাঙ্ক বেড়ে যাওয়া, এই ঘটনার একটা নাম আছে, তাকে আমরা বলছি পুনঃস্থিলি ভবন। এই পরীক্ষার সাথে তোমরা সেটা বুঝতে পারলে পুনঃস্থিলি ভবনটা কি। এরপরে আমরা দেখো যে গলনাঙ্ক তার অপদ্রব্যের উপর কীভাবে নির্ভর করছে। এখানে আমরা থার্মোমিটারের সাহায্যে দেখাচ্ছি যে আগে তোমরা দেখেছো যে তাপমাত্রা প্রায় আমরা 0 ডিগ্রি পেয়েছিলাম, মানে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা দেখব এই তাপমাত্রাটা কিছু পরিবর্তন হয় কি না। তার জন্য আমরা এর সাথে কিছুটা নুন মেশালাম।
দেখো তাপমাত্রাটা তাপমাত্রা কিন্তু 0 থেকে অনেকটা নিচে নেমে গেছে, মাইনাসে চলে এসছে, প্রায় -10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মানে একটা অনেকটাই নিম্ন উষ্ণতার সৃষ্টি হচ্ছে, -10 আরও কমছে। এখানে আমরা বরফ এবং যে নুনের মিশ্রণটা দেওয়ার ফলে কি হলো না, বরফ এবং নুনের মিশ্রণটা দেওয়ার ফলে এক্ষেত্রে বরফ কিছুটা জলে রূপান্তর হলো। তাহলে বরফ জলে রূপান্তর হওয়ার জন্য একটা লিনতাপ লাগবে, আমরা পড়েছি যেহেতু যে পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য লিনতাপ লাগবে। তাহলে সেই লিনতাপটা কে সরবরাহ করবে না, এক্ষেত্রে সরবরাহ করছে এই বরফ এবং নুনের যে মিশ্রণটা, যার ফলে তাপমাত্রাটা এতটাই কমে যেতে পারছে এবং এক্ষেত্রে এইভাবে আমরা নিম্ন উষ্ণতার সৃষ্টি করছি। তো এই যে পরীক্ষাটা আমরা দেখালাম, তো এটাকে বলছে এই যে মিশ্রণটাকে হিমমিশ্র। তো মোটামুটি আমরা মানে 3:1 অনুপাত যদি বরফ বা নুন যদি মেশাই, দেখা গেছে যে প্রায় -23 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি করা যায়। এবং এই হিমমিশ্রের ব্যাপক ব্যবহারও আছে আমাদের বাস্তব জীবনে। দেখো আমরা এখন যে আইসক্রিম খাই, আমরা আইসক্রিমে সেখানে বিভিন্ন রকম বরফের সাথে বিভিন্ন রকম ফ্লেভার বা নুন এগুলো মেশানো থাকে, যার ফলে আইসক্রিমটাকে খুব কম তাপমাত্রায় রাখা যায়। মাছ মাংস সংরক্ষণের জন্য সেক্ষেত্রে বরফ এবং নুন মিশিয়ে দেওয়া হয়, যাতে মাছের বা সেই মাছটা আরও কম তাপমাত্রায় আরও টাটকা রাখা যায়। তাহলে এগুলো হিমমিশ্র আমরা প্রয়োগ করতে পারি। এবং এক্ষেত্রে সেই যে হিমমিশ্রের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই তাপমাত্রা কমার বা এই যে নেগেটিভ টেম্পারেচার আসার মূল কারণ সেটা হচ্ছে কিন্তু এই বরফ এবং নুনের মিশ্রণটা লিনতাপ সংগ্রহ করার জন্য তাপমাত্রা কমে যাচ্ছে। এখানে আমরা কেবলমাত্র দেখালাম যে বরফের গলন, বরফ গলনের লিনতাপ, গলনাঙ্ক। তোমরা পরবর্তী ক্লাসে আরও যে অবস্থার পরিবর্তনগুলো রয়েছে, বাষ্পীভবন বা সেখানে বাষ্পায়ন, স্ফুটন, বাষ্পীভবনের লিনতাপ, সেগুলো তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। আপাতত আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে।